এখনো প্রায় 1 বছর সময় বাকি 2026-এর বিধানসভা নির্বাচন হওয়ার। কিন্তু দেখুন, বঙ্গবাসী, রাজ্যবাসী কিন্তু আজকে যে চিত্র দেখছে, আমার তো মনে পড়ে না যে বেশ কিছুদিন আগেও যদি আমরা যাই ইতিহাস ঘাঁটি, এই রকম চিত্র কিন্তু আগে রাজ্যবাসী দেখেছে। ভোটের এত আগে থেকে একদম ধুন্ধুমার কাণ্ড। কিন্তু ধর্ম নিয়ে, ধর্ম সব থেকে আগে প্রায়োরিটি। দুর্নীতিকে বাদ দিন, স্বাস্থ্য শিক্ষায় যা যা ঘটেছে সব বাদ দিন, এই মুহূর্তে দাঁড়িয়ে ধর্মই শুরু, ধর্মই শেষ। ধর্মই কি ভোট হতে যাচ্ছে? অর্থাৎ ধর্মকে বিভাজন করেই এখন যে রাজনীতি চলছে, বিধানসভার ভেতরে, বিধানসভার বাইরে, সব জায়গায় একটাই কথা, তাহলে ধর্মের ভিত্তিতেই কি 2026-এর ভাগ্য নির্ধারণ হবে? সব থেকে বড় প্রশ্ন আমার, আপনার, আমাদের সবার। তার মধ্যে দেখুন, পোস্টার নিয়েও নতুন যুদ্ধ শুরু হয়েছে। এরকম যুদ্ধ, ধরুন আপনারা আগের যে অনুষ্ঠান নীতি নির্ণয় না দুর্নীতি আপনারা দেখছেন ট্রাইব ট্রি বাংলায়, আপনাদের সঙ্গে আমি, আমার নাম শান্তনু। অনেক পর্ব দেখেছেন। আগের পর্বেই কিন্তু আমরা আপনাদেরকে একটি পোস্টারের কথা বলেছিলাম, জেলায় জেলায় পড়ছে। কি পোস্টার? হিন্দু হিন্দু ভাই ভাই 2026-এ বিজেপিকে চাই। আবার তারপরেই 1-2 দিন পরেই আবার পোস্টার। এবার পোস্টার, হিন্দু হিন্দু যদি ভাই, বাংলা থেকে পূর্ণমন্ত্রী দিল্লিতে কেন নেই? সত্যি কথা। আবার হিন্দু হিন্দু যদি ভাই, গ্যাসের দাম কেন কমে নাই? সত্যি কথা। তাহলে ভাবুন, এই পোস্টার পাল্টা পোস্টার। আপনারাই ঠিক করবেন যে বঙ্গবাসী এই রকম উত্তাপ, ভোটের এখনো অ্যাপ্রক্সিমেটলি 1 বছর বাকি, তাহলে বুঝতে পারছেন যে পুজোর পর কি পুজোর আশপাশে 2026 কি হতে যাচ্ছে। অনেক পারমুটেশন কম্বিনেশন কিন্তু হবে। আমাদের আজকের পর্ব খুব ইন্টারেস্টিং, দেখতে থাকুন। আমাদের সঙ্গে আছেন অর্পণ ব্যানার্জি, আমার পাশে বসে আছেন তৃণমূলের আইটি সেলের সম্পাদক। অর্পণ, তুমি আগেও এসছো আমাদের অনুষ্ঠানে, আরও একবার ট্রাইব ট্রি বাংলার পক্ষ থেকে তোমাকে নীতি নির্ণয় আর দুর্নীতির টিমের পক্ষ থেকে স্বাগত। ট্রাইব টিভি বাংলা সকল দর্শককে আমার ধন্যবাদ। বেশ অর্পণ, এই যে পোস্টার, এবং এই পোস্টারে কিন্তু তোমরাই করেছো, তোমরাই দিয়েছো। এসব বিরোধী দল বলছে যে আমরা হিন্দুত্বের পোস্টারে ভয় পেয়ে গিয়ে তৃণমূল এখন এই সমস্ত পোস্টার দিচ্ছে। কেন করছো, কেন বলছো, ব্যাখ্যা করো। না, বিষয়টা হচ্ছে যে হিন্দুত্বের পোস্টারে ভয় পাবার কোনো বিষয় নেই। ওনারা বিজেপির পক্ষ থেকে পোস্টার দেওয়া হয়েছে, হিন্দু হিন্দু ভাই ভাই 2026-এ বিজেপিকে চাই। সম্পূর্ণভাবে 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এটি রাজনৈতিক পোস্টার। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি ক্রমে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিক নির্দেশনা এবং তৃণমূল কংগ্রেস আইটি সেলের রাজ্যের সভাপতি তথা দলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যের নেতৃত্বে, তার নির্দেশে যে পোস্টার তৃণমূল কংগ্রেস আইটি সেলের পক্ষ থেকে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, নদিয়া থেকে কলকাতা, যে সর্বত্র, মালদা থেকে শুরু করে আলিপুরদুয়ার থেকে শুরু করে হাওড়া, শ্রীরামপুর, সর্বত্র আরামবাগ, আপনারা যেখানে যেখানে যা যা পোস্টার দেখেছেন, একটা পোস্টারও আপনারা বলতে পারবেন না যে লেখা আছে 2026-এ তৃণমূল কংগ্রেসকে চাই বা 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই। আমরা আইটি সেলের পক্ষ থেকে যে পোস্টার ওখানে ছাপা হয়েছে, যতগুলি পোস্টার, যতগুলি ব্যানার রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা গেছে, সেই প্রত্যেকটি পোস্টারে মানুষের রুটি রুজির কথা লেখা আছে। মানুষের প্রতিদিনের দিনান্তে মানুষের যে প্রাণ অষ্টাগত হচ্ছে মূল্য বৃদ্ধির কারণে, হয়রানির কারণে, সেগুলো তুলে ধরা হয়েছে। ধরুন, আমরা বলছি নিশ্চিতভাবে হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু তাহলে আপনি যেটা বললেন গ্যাসের দামে কেন ছাড় নাই, না আমি বলিনি, মানে যে পোস্টারে যেটা লেখা আছে, যেটাকে আপনি কোট করলেন, আপনি বললেন বলতে আমি বলতে চাইছি যেটাকে আপনি কোট করলেন, যে গ্যাসের দামে কেন ছাড় নাই, বা হিন্দু হিন্দু যদি ভাই ভাই, তাহলে আসামে এনআরসিতে কেন ছাড় নাই? বেশ, এনআরসি ওনারা বলেছিলেন, এনআরসির মাধ্যমে যে বাংলাদেশ বা মায়ানমার এই সমস্ত জায়গার যে সংখ্যা গুরুরা, যারা অনুপ্রবেশকারী, যারা ঢুকেছেন ভারতবর্ষে অবৈধভাবে, তাদেরকে তাড়ানো হবে কোট আনকোট, এবং যারা হিন্দু, যারা সেখানে সংখ্যালঘু, তাদেরকে ভারতবর্ষ কেন্দ্রের সরকার শরণার্থী হিসাবে আশ্রয় দেবে। কিন্তু আসামে যে এনআরসি একমাত্র যে রাজ্যে লাগু হয়েছে সেটি হলো বিজেপি শাসিত আসাম। সেই আসামে আমরা দেখেছি 19 লক্ষ প্রায় হিন্দু বাঙালি, তারা আজও ডিটেনশন ক্যাম্পে রয়েছে। হিন্দু বাঙালি
আমি বাঙালি সত্তাটাকে যদি বাদ দিই, তারা ধর্মীয়ভাবে সনাতনী হিন্দু, তাহলে হিন্দু হিন্দু ভাই ভাই এনআরসিতে কেন ছাড় নাই? যে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, তাহলে হিন্দু হিন্দু যদি ভাই ভাই, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের মূল্য হ্রাস কেন হয় নাই? হিন্দু হিন্দু যদি ভাই ভাই, এখনো পর্যন্ত 2014 সাল থেকে 2024 তিনটি লোকসভা নির্বাচন, এই তিনটি লোকসভা নির্বাচনে বিজেপি মোট 32 জন সাংসদ পেয়েছে। 2019-এ 18, 2024-এ 12 আর 2014-তে 2। এই 32 জন সাংসদের মধ্যে একজনও সাংসদকে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার, এনডিএ জোটের কেন্দ্রীয় সরকারে কেন পূর্ণমন্ত্রিত্ব দেওয়া গেল না? তাহলে কি তখন হিন্দু বাঙালিদের কথা মনে হয় না? তুমি যে যে কোর্টগুলো বললে, নিশ্চয়ই আমার দুটো প্রশ্ন এখানে তোমাকে জিজ্ঞেস করবো বাংলার মানুষের হয়ে। প্রথম প্রশ্ন, যদি আমরা কোনো কিছু লিখি কিংবা আমরা যদি কোনো কিছু বলি, তার রিয়াকশন, পাল্টা রিয়াকশন তো আসবেই ডেফিনেটলি, কিন্তু সেটাকে যদি আমরা গুরুত্ব দিই তাহলে কিন্তু আমরা তার রিয়াকশন ইনস্ট্যান্ট করব। ধরো আজকে আমার সঙ্গে কারুর, যে কোনো মানুষের সঙ্গে আমার সাথে কারুর বিরোধ হলো, সে একটা কমেন্ট করলো, আমি এই কমেন্টটাকে যদি গুরুত্ব দিই আমি পাল্টা কমেন্ট করব, যদি আমি গুরুত্ব না দিই আমি ইগনোর করব। সিম্পল প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যে হিন্দু হিন্দু ভাই ভাই যেটা ন্যারেটিভ চলছে, আমার তোমাকে প্রশ্ন, তাহলে হিন্দু হিন্দু যদি ভাই ভাই হয়, তোমার কথা অনুযায়ী 2026-এ তৃণমূলকে কেন চাই? এত দুর্নীতি যেখানে তৃণমূলকে কেন চাই? স্বাস্থ্য শিক্ষা এক যা অবস্থা, যত দিন যাচ্ছে রসতলে যাচ্ছে, তৃণমূলকে কেন চাই? মানুষের প্রশ্ন, তার উত্তর তো তোমাকেই দিতে হবে। তো এই দুটো প্রশ্ন উত্তর তোমার কাছ থেকে আমি সংক্ষেপে বলি, সেটা হচ্ছে যে দেখুন, পশ্চিমবঙ্গের রাজনীতি আজকে যে পর্যায়ে, আপনি নিম্নরুচির বলুন বা উচ্চরুচির বলুন, আজকে বাংলার রাজনীতিকে অন্তত রাজ্যের প্রধান বিরোধী দল বা একমাত্র বিরোধী দল যারা সংসদীয়ভাবে বিরোধী দল, সিপিএম কংগ্রেসকে আমি বাদ দিচ্ছি কারণ তাদের কোনো বিধায়ক নেই, কংগ্রেসের একজন সাংসদ আছেন, তাদের রাজ্যের প্রধান বিরোধী দল হিসাবে বিজেপি। মূলত বিরোধী দল তারাই রাজনীতির ন্যারেটিভ সেট করে, যেটা আমরা জানি। তো বিজেপি যে ন্যারেটিভটা সেট করার চেষ্টা করছে সেটা হচ্ছে সম্পূর্ণ একটি ধর্মীয় ভাবাবেগ জনিত রাজনৈতিক ন্যারেটিভ। একদম আমরা এটার বিরোধিতা করছি। যদি রাজ্যে কোথাও কোনো দুর্নীতি হয়ে থাকে, যদি কোথাও কোনো অনিয়ম বেনিয়ম হয়ে থাকে, আমরা আগেও বলেছি আবারও বলছি, যারা এর সাথে যুক্ত সমস্তটা তদন্তের আওতায় আছে, সমস্তটা আদালতে বিচারাধীন, দ্রুততার সাথে তদন্ত শেষ করা হোক। যারা এর সাথে জড়িত রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে কেউ, কোনো মানুষের ভবিষ্যৎ, যারা ধরুন আজকে চাকরির প্রার্থী রাস্তায় আছে, তাদের ভবিষ্যৎ নিয়ে তো কেউ না কেউ অনিয়ম বেনিয়ম করেছে, তাদের মধ্যে কেউ কেউ জেলে আছে, কেউ কেউ বেলে আছে। তো যারা বেলে আছে তারা যদি সত্যি সেই পরিমাণে সেই পর্যায়ে দোষী হয়, তাহলে তারা বেল পাচ্ছে কিভাবে? আর যারা জেলে আছে তাদেরও যদি দোষী তারা সাব্যস্ত হয়ে যায়, তারা যদি কনভিক্টেড হয়, এখনো ট্রায়াল শুরু হলো না, কেন হলো না? এবং শুধুমাত্র নিয়োগে দুর্নীতি হয়েছে এমনটা তো নয়, সারদা নারদার তদন্ত কোথায় গেল? কেন সারদা এবং নারদা নিয়ে আজ বাংলার প্রধান বিরোধী দলের নেতৃত্বদের একটি কথাও? আমার যে দুটো প্রশ্ন আমি তোমায় করলাম, প্রথম প্রশ্ন আমি তোমায় জিজ্ঞেস করেছিলাম, তাহলে এতটা গুরুত্ব তোমরা দিচ্ছ যে বিজেপি পোস্টার মারছে আজকে, তার একদিন কি দুদিনের মধ্যেই কাউন্টার পোস্টার, তাহলে কোন একটা জায়গায় মনে ভয় ধরছে। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, 2026-এ তৃণমূল কেন চাই? হিন্দু হিন্দু ভাই ভাই, 26-এ তৃণমূল কেন চাই? মানুষের মধ্যে প্রশ্ন জাগতে পারে, বলো। বিষয়টা হচ্ছে যে যদি এবার আপনি যেটা প্রশ্ন করলেন সেটা হচ্ছে, যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে সেই দুর্নীতির ইস্যুতে তারা বলুন না, কোনো সমস্যা নেই। আমরা দুর্নীতির ইস্যুতে রাজনৈতিক লড়াই হবে, আইনের দ্বারস্থ, আইনে যারা দ্বারস্থ হয়েছেন, আইন আদালতে পুরো ব্যাপারটা বিচারাধীন, সেখানে নিশ্চিতভাবে লড়াই হবে। কিন্তু তারা এটা বলছেন না। যদি তাদের স্লোগানটা এমনটা হতো যে হিন্দু হিন্দু ভাই ভাই, রাজ্যে এত দুর্নীতি হয়েছে তাতে তৃণমূলকে কেন চাই, এবার আমার বক্তব্য হচ্ছে তাহলে শুধু হিন্দু কেন আসবে? আমরা বলতে চাইছি যে ধরা যাক যারা চাকরি প্রার্থী, যারা আন্দোলন করছেন, ধর্ণা দিচ্ছেন, সেখানে কি শুধু সনাতনী সম্প্রদায়ের মানুষ আছেন?
সেখানে কি কোনো সংখ্যালঘু নেই? না, কখনো নিশ্চিতভাবে ঠিক, আছেন। ঠিক ঠিক। তাহলে সেখানে তারা তো এটাও বলতে পারতেন যে হিন্দু হিন্দু ভাই ভাই, নিয়োগে দুর্নীতি হয়েছে, তাহলে তৃণমূলকে কেন চাই? না, আমরা বলবো তো হিন্দু হ্যাঁ। মুসলিম ভাই ভাই হ্যাঁ। সবাই যেন শান্তি চায়, এই এক্স্যাক্টলি রাইট? কিন্তু দিস শুড বি দ্য ন্যারেটিভ। কিন্তু ওনারা যেটা খুব স্পষ্টভাবে সেট করতে চাইছেন বিজেপি, যে হিন্দু হিন্দু ভাই ভাই, তাই 2026-এ বিজেপিকেই চাই। এবার প্রথম যে আপনার প্রশ্ন ছিল যে আমরা কতটা গুরুত্ব দিচ্ছি বিষয়টাকে, মানে একদিনের মধ্যেই কাউন্টার পোস্টার। আমরা গুরুত্ব দেবার থেকেও বেশি যেটা করতে চাইছি, যে বাংলার মানুষ যাতে কোনোভাবে বিভ্রান্ত না হন। দেখুন, আমরা বিশ্বাস করি যে আমরা যারা রাজনীতি করি, আমরা যে কোনো স্তরে থাকি না কেন, বাংলার মানুষ বা দেশের মানুষ যারা দিনের শেষে ভোটাধিকার প্রয়োগ করেন, তাদের হাতে সর্বোচ্চ ক্ষমতা। তারা সবকিছু জানেন, তারা সমস্ত বিষয় সম্পর্কে অবগত। তারা যখন 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত করেছিলেন, তখনও আমরা তাদের প্রতি নতমস্তক ছিলাম। 2019 সালে যখন তারা তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা 34 থেকে নামিয়ে 22 করে দিলেন, আমরা কিন্তু তখনও তাদের রায়কে মাথা পেতে নিয়েছি। আমরা একবারও বলিনি যে মানুষ ভুল করেছে, রাদার আমরা এটা বলেছি তখন ভুতুরে ভোটার ছিল না। না, আমি বলছি ভুতুরে ভোটার বিষয়টা পরে আসা যেতে পারে। তো আমরা তখন মানুষকে এটা বলেছি যে মানুষ নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের কোনো ভুল ছিল, তৃণমূল কংগ্রেসের কোনো স্তরে কোনো নেতৃত্ব, কোনো কর্মী, তাদের আচার আচরণে, তাদের জীবনযাত্রায় নিশ্চিতভাবে ভুল হয়েছে। তাই মানুষ আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন। সেখান থেকে দল শিক্ষা গ্রহণ করেছে। 2021-এর ফলাফল সামনে আছে, 2024-এর লোকসভার ফলাফল সামনে আছে। এবার আমার বক্তব্য হচ্ছে যে আমরা বারংবার বলার চেষ্টা করেছি, ধরা যাক আরজি কর নিয়ে যে আন্দোলন, প্রথম থেকে বলা হয়েছে এই আন্দোলন একটি অরাজনৈতিক আন্দোলন, এবং সার্বিকভাবে শুধু বাংলা জুড়ে নয়, ভারতবর্ষের যে কোনো প্রান্তে যেখানে যেখানে নারী নির্যাতন হচ্ছে তার বিরুদ্ধে এই আন্দোলন সংগঠিত হচ্ছে। কিন্তু যত দিন গেছে আমরা দেখেছি যে যারা নারী নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেছে, তারা বাংলার মুখ্যমন্ত্রী, যিনি ঘটনাচক্রের মহিলা, তাকে উদ্দেশ্য করে বলেছে আরজি করের ঘটনা যেন তার সাথেও হয়। এটা আমরা দেখেছি, সমাজ মাধ্যমে দেখেছি, আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কন্ডেম করি। আমি যেটা শেষ করতে, আমি যেটা বলতে চাইছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাবালিকা কন্যাকে অ্যাড্রেস করে করা হয়েছে। আমরা যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমরা যারা মিথ্যাচারের বিরুদ্ধে কথা বলেছি, আরজি করের ঘটনার প্রতিবাদ আমরা সকলে করছি, একযোগে করছি। আমরাও সঞ্জয় রায়ের ফাঁসি চেয়েছি, রাজ্য সরকার সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে কোর্টে গেছে, ভিন্ন বিষয়। কিন্তু আমরা যারা মিথ্যাচারের প্রতিবাদ করেছি, যে আরজি করের ঘটনা, সেটাকে নিয়ে সমাজ মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় একটা পারসেপশন তৈরি করার চেষ্টা, মিথ্যা পারসেপশন, সেটার বিরুদ্ধে আমরা যারা সঠিক তথ্য পরিবেশিত করেছি, তাদের প্রত্যেকের মায়েদের, বাবাদের তো করাই হয়েছে ছাড়ুন, মায়েদের, আমার মাকে উদ্দেশ্য করে, আমার রাজ্য সভাপতির মাকে উদ্দেশ্য করে, আমাদের যারা রাজ্য কমিটিতে আছেন তাদের কেউ বাদ যাননি। তৃণমূল কংগ্রেসের এমন কোন সৈনিক যিনি তার প্রতিবাদ করেছেন, ওই মিথ্যাচারগুলোর প্রতিবাদ করেছেন, তা একজনেরও মা বাদ যাননি যাদেরকে উদ্দেশ্য করে কুৎসিত, কুরুচিকর, কদাকার আক্রমণ করা হয় না। তাহলে তুমি এটা কনফেস করছো যে এই পোস্টার যথেষ্ট পরিমাণে তৃণমূল কংগ্রেস গুরুত্ব দিয়েছে? না, যথেষ্ট পরিমাণে গুরুত্ব কেন, আমি আবারও বলছি, আমরা এইবার এই বিষয়ে আমরা চেষ্টা করেছি যে মানুষ সবটা নিশ্চিতভাবে জানে, কিন্তু তাও কিছু কিছু বিষয় অত্যন্ত সুনির্দিষ্টভাবে মানুষকে মনে করিয়ে দেওয়া দরকার। এবং আমি এইটা বলছি যে বিজেপি যেমন একটা দাবি রেখেছে, তারা মানুষের কাছে অনুরোধ করেছে বা দাবি করেছে যে হিন্দু হিন্দু ভাই ভাই, তাই 26-এ বিজেপিকেই চাই। আমরা কিন্তু পাল্টা, বিজেপি যেভাবে দাবি করেছে, বিজেপি যেভাবে মানুষকে অনুরোধ করেছে, আমরা পাল্টা বিজেপিকেই প্রশ্ন করেছি। আমরা কিন্তু মানুষের কাছে কোনো অনুরোধ নিয়ে যাইনি যে তৃণমূলকে চাই বা মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই, এই অনুরোধ আমরা যেটা বলেছি, আমরা বিজেপিকে ওরা যে ন্যারেটিভ সেট করার চেষ্টা করছে, সেই ন্যারেটিভকে মান্যতা দিয়ে আমরা ওই পোস্টারে তো লেখা আছে স্পষ্ট, হিন্দু হিন্দু ভাই, মানে ওই পোস্টারকে তোমরা মান্যতা দিচ্ছ, 26-এ বিজেপিকে চাই। আমি বলছি ওই পোস্টারে প্রথম যে লাইনটা, যে হিন্দু হিন্দু ভাই ভাই, আমরা তো সেটাকে বলছি ভালো, হিন্দু হিন্দু ভাই ভাই, নিশ্চিতভাবে এটা তো অস্বীকার করার জায়গা নেই। হিন্দু হিন্দুও ভাই ভাই, আমরা বিশ্বাস করি হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সকলে ভাই, একদম সকল ধর্ম ভাই, একদম। কিন্তু পরের লাইনটায় আমরা বিজেপিকে প্রশ্ন করছি যে তাহলে কেন গ্যাসের দামে ছাড় নাই?
ওকে তাহলে কেন বাংলা থেকে পূর্ণমন্ত্রী নেই? ওকে তাহলে কেন এনআরসিতে আসামে হিন্দু বাঙালিরা ছাড় পাচ্ছেন না? বেশ এই প্রশ্নটা কিন্তু নিয়ে আমরা বিজেপির কাছে যাচ্ছি, কেন্দ্রীয় সরকারের কাছে যাচ্ছি, বেশ। যেটা বিজেপি বা তাদের জোট দ্বারা করছে। আমরা কিন্তু মানুষকে বলছি না পাল্টা যে হিন্দু হিন্দু ভাই ভাই বা সকল ধর্ম ভাই ভাই, তাই 26-এ তৃণমূলকে চাই। ওই পোস্টারে কিন্তু এই narrative মানে set এখনো করা তোমরা হয়নি। কনফিডেন্ট নাও বলছো যে 26-এ তৃণমূলই থাকছে কি আসছে, মানুষ ঠিক করবে না অবশ্যই সেটা নিশ্চিতভাবে সেই জন্য মানুষ এখনো ঠিক পর্যন্ত তোমরা করবে। আবেদন করতে আমরা পারছো না। আমরা মনে করছি যে এই মুহূর্তে মানুষের কাছে আলাদা করে গিয়ে ভোট প্রার্থনা করার সময় আসেনি। বেশ অর্পণ, নিশ্চিতভাবে সেটা যখন আসবে নির্বাচনের প্রাক্কালে তখন আমরা যাবো। আর বেশ, বেশ। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা তৃণমূল কংগ্রেস রাজ্যের বুকে 365 দিন 24 ঘন্টা মানুষের স্বার্থে কাজ করা দল। ফলে যে 365 দিন 24 ঘন্টা পড়াশোনার মধ্যে থাকে, তাকে আলাদা করে নতুন করে তাকে পরীক্ষার আগে রাত জেগে পড়াশোনা করতে হয় না। একদম একদম অর্পণ, আমার দুটো প্রশ্ন, এবার একটু অন্যদিকে যাই আমরা। প্রথম কথা হচ্ছে, বঙ্গবাসী কি এরকম ধর্মের ভোট আগে দেখেছে? মানে আমার তো মনে করছে না যে আগে সব কিছু ইস্যুকে ছাড়িয়ে এখন এই মুহূর্তে আমি হিন্দুত্বর পোস্টার বয় বিরোধী দল নেতাকে মানুষজন বলছেন। আবার মানুষজন এটাও বলছেন যে ভোটের এত আগে ফুরফুরা শরীফে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, এবং তোয়া সিদ্দিকি কি বলছেন, খুব কনসার্নিং কিন্তু, তোয়া সিদ্দিকি বলছেন দুজনের নাম, বিরোধী দল নেতার নাম বলছেন, মুখ্যমন্ত্রীর নাম বলছেন, যখনই দরকার লাগে রাজনীতি করতে তারা এখানে আসে। বলো। হ্যাঁ, বিষয় হচ্ছে যে বিরোধী দলনেতা হিন্দুত্বের পোস্টার বয় নাকি স্বামী বিবেকানন্দ সনাতনী হিন্দুত্বের পোস্টার বয়, এটা সম্পর্কে বিতর্ক হতে পারে। বেশ, ধরুন শুভেন্দু অধিকারী বলছেন যে দুনিয়ার হিন্দু এক হও। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলতে পারি যে নেতাজি সুভাষচন্দ্র বসু একসময় বলেছিলেন দুনিয়ার কৃষক এক হও। কৃষক আন্দোলন তিনি সংগঠিত করার চেষ্টা করেছিলেন ব্রিটিশের বিরুদ্ধে। তো নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছেন দুনিয়ার কৃষক এক হও, আর শুভেন্দু বলছে দুনিয়ার হিন্দু এক হও। তো বিজেপি শুভেন্দু অধিকারীর মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছায়া দেখতে পারে, কিন্তু আমরা শুভেন্দু অধিকারীর মধ্যে ব্রিটিশের ছায়া দেখছি। তার কারণ এই যে ধর্মীয় বিভাজন, শুভেন্দু অধিকারী অস্বীকার করতে পারবেন যে মুক্তার আব্বাস নকভি বলে তার দলে একজন সাংসদ বা প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, তিনি অস্বীকার করতে পারবেন না। তিনি কি অস্বীকার করতে পারবেন যে তার দলে এমন একাধিক মুখপাত্র বা দলীয় পদাধিকারী রয়েছেন যারা সংখ্যালঘু সম্প্রদায়ের, ঠিক, ইসলাম ধর্মাবলম্বী? নিশ্চয়ই। তিনি অস্বীকার করতে পারবেন না। অথচ তিনি তাদের দলের সভামঞ্চ থেকে উদাত্ত কণ্ঠে বলবেন যে আমাদের সংখ্যালঘু মোর্চার প্রয়োজন নেই। ওনার দলের সর্বোচ্চ নেতা আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি বলছেন সবকা সাথ সবকা বিকাশ। সবকা সাথ মানে ভারতবর্ষের বুকে আমরা ধরে নিতে পারি সমস্ত জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক দলমত বর্গ নির্বিশেষে সকলের উন্নয়ন, সকলের সাথে তারা রয়েছেন এবং সকলের বিশ্বাস যোগ্যতা অর্জন করার বার্তা দিচ্ছেন। অথচ সেই দাবিকে নস্যাৎ করে কোট আনকোট, আপনারা সংবাদ মাধ্যমের সাথে সম্পৃক্ত, আপনারা নিশ্চিতভাবে জানেন, আর্কাইভে থাকবে রেকর্ডেড, কোট আনকোট শুভেন্দু অধিকারী বলছেন জো হামারে সাথ হাম উনকে সাথ। পরের লাইনটাই ছিল সংখ্যালঘু মোর্চার প্রয়োজন নেই। তাহলে কি তিনি নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী এবং তার দলের সর্বোচ্চ নেতা তার দাবিকেই নস্যাৎ করছেন না? এই প্রশ্নটা থাকবে। এবার আমি আসি যে ফুরফুরা শরীফের কথা। তার আগে তুমি একটা জিনিস বলতে ভুলে গেলে, শুভেন্দু অধিকারী কিন্তু এটাও অস্বীকার করতে পারবেন না যে তিনি তৃণমূলের প্রোডাক্ট। বলো। অ্যাবসলিউটলি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অ্যাবসলিউটলি তিনি অস্বীকার করতে পারবেন না যে তিনি তৃণমূলের প্রোডাক্ট। তিনি অস্বীকার করতে পারবেন না যে তার রাজনৈতিক উত্থান যে পর্যায়ে, সেই জায়গাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দাক্ষিণ্যের ওপর যদি না থাকতো, মমতা বন্দ্যোপাধ্যায় যদি তাকে ধরা যাক কাঁথি থেকে বিধায়ক না করতেন বা পরবর্তীকালে তমলুকের সাংসদ না করতেন বা পরবর্তীকালে নন্দীগ্রামের বিধায়ক করে রাজ্যের মন্ত্রী না করতেন, তাহলে হয়তো শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলার কোনো এক কোনায় কংগ্রেসের কোনো এক তখন হিন্দুত্বের পোস্টার বয় উনি ছিলেন না, তাই তো? নিশ্চিতভাবে তিনি হিন্দুত্বের পোস্টার বয় ছিলেন না, এটা তো আমরা সবাই জানি। তিনি হিন্দুত্ববাদী, তথাকথিত সনাতন ধর্মের পোস্টার বয় বলতে কোটান কোট যেটাকে বোঝায়, সেটা তো তিনি ছিলেন না। এমন অনেক ছবি, এমন অনেক প্রমাণ আমরা জোগাড় করতে পারি। শুভেন্দু অধিকারীর ফেসবুক পেজে জলজল করছে। তিনি 2020 সাল পর্যন্ত এই ইফতার পার্টিগুলো অ্যাটেন্ড করেছেন, তা এখনো আছে, তিনি সরাননি। আমি সাধুবাদ জানাচ্ছি, তিনি সরাননি, ভালো কথা। তো এটা তো ভালো জিনিস, এটা তো ভালো দিক ছিল। আচ্ছা, হঠাৎ এবার আমি তহসিলদিকের বিষয়টাতে আসি
সেটা হচ্ছে ফুরফুরা শরীফে মাননীয় মুখ্যমন্ত্রী গেছেন। তিনি শুধু ফুরফুরা শরীফেই যাননি, তার পরের দিন অর্থাৎ গতকাল তিনি পার্ক স্ট্রিটেও গিয়েছেন। এবার জনাব তহা সিদ্দিকী তিনি যে বক্তব্য রেখেছেন, কোন কনটেক্সটের উপর রেখেছেন, সেটা অ্যাবসলিউটলি তহা সিদ্দিকীর ব্যক্তিগত ব্যাপার। আমি তো তহা সিদ্দিকী বা ফুরফুরা শরীফের মুখপাত্র নই, বা তাদের কি বক্তব্য সেটা আমি বলতে পারি না। সেটার উত্তর নিশ্চিতভাবে তহা সিদ্দিকী দিতে পারবেন। তহা সিদ্দিকী যেমন ফুরফুরা শরীফের অন্যতম পীরজাদা, তেমন ওই ফুরফুরা শরীফে আরো পীরজাদারা রয়েছে। আমরা দেখেছি যে সমস্ত পীরজাদারা সমবেতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করেছেন, তাদের বৈঠক করার কথা ছিল, তারা তাদের দাবি দাওয়া মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানিয়েছেন। এবং আমাদের বক্তব্য অত্যন্ত ক্লিয়ার। আমরা বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রী পবিত্র রমাদানে তিনি ফুরফুরা শরীফ কিংবা পাকসার কাছে যাচ্ছেন ইফতার মেহফিলে। একইভাবে তিনি মানে এই যাচ্ছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি মুসলিম তুষ্টিকরণ, ইসলাম তোষণের কাজ করছেন। তাহলে আমি যদি এই দাবিকে মান্যতা দিই তর্কের খাতিরে, যদি সত্যি মুখ্যমন্ত্রী রমজান মাসে ইফতার পার্টিতে অংশগ্রহণ করে মুসলিম তোষণ করেন, তাহলে আমার প্রশ্ন যে তাহলে কি তিনি দুর্গাপুজোর আগে চেতলায় মা দুর্গাকে চক্ষুদান করে হিন্দু তোষণ করেন? তাহলে কি তিনি দক্ষিণেশ্বর এবং কালীঘাটে সমান্তরালভাবে একই গোছের স্কাইওয়াক তৈরি করে হিন্দু তোষণ করেন? তাহলে কি তিনি এই আপনাদের এই পার্ক স্ট্রিট এলাকা, যেখানে বসে আমি আপনাকে সাক্ষাৎকার দিচ্ছি, আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, এখানেই এই বিস্তীর্ণ এলাকা জুড়ে 25শে ডিসেম্বরের 5 দিন, প্রায় 20শে ডিসেম্বর থেকে 1লা জানুয়ারি পর্যন্ত যে ক্রিসমাস ইভ চলে, সেখানে তার সরকার, তার প্রশাসন যেভাবে মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করে, তার মাধ্যমে কি তিনি খ্রিস্টান তোষণ করেন? ঠিক ঠিক। যদি তিনি এই বিতর্ক অর্পণ চলতে থাকবে নিশ্চয়ই, তুমি যে অ্যাসপেক্টে বললে আমরা জানি এই বিতর্ক চলতেই থাকবে, কিন্তু আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে অনেকগুলো টপিক কভার করতে হবে। পরে একটু প্রশ্ন তোমায় জিজ্ঞেস করবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রিসেন্টলি একটা মিটিং করেছিলেন ভার্চুয়ালি, তুমি জানো এখানে সব জেলা সভাপতিরা ছিলেন, তিনি কিছু ইনস্ট্রাকশন দিয়েছেন, কিছু গাইডলাইন দিয়েছেন। সাসপেন্ডেড তৃণমূলের একজন ছিলেন সেখানে, সে ছবি সংবাদ মাধ্যম দর্শকদের তুলেছেন, আপনারাও দেখেছেন, কি করে সম্ভব? না, বিষয়টা হচ্ছে আমি আমার ব্যক্তিগত স্তর থেকে কথাটা বলছি, সেটা হচ্ছে ওই আমি নামও বলে দিচ্ছি, ডক্টর শান্তনু, আমি বলছি উত্তরটা দিই। সেটা হচ্ছে যে ওই সভায় মাদার তৃণমূল কংগ্রেসের, যার সভাপতি সুব্রত বক্সী রাজ্যের, সেই সংগঠনের রাজ্য কমিটি শুধুমাত্র অ্যালাউড ছিল। ফলে আমরা যারা আইটি বা ধরুন ছাত্র যুব যে কোনো রাজ্য সংগঠন, আইএনটিটিউসি মহিলা, সেই প্রতিটি সংগঠনের রাজ্য কমিটি কিন্তু ওই ভার্চুয়াল বৈঠকটিতে অ্যালাউড ছিল না। তার কারণ এত মানুষকে সেখানে স্থান দেওয়া সম্ভব নয়। তো আমি ব্যক্তিগতভাবে তো দেখিনি শান্তনু সেনকে উপস্থিত থাকতে, কিন্তু নিশ্চিতভাবে সংবাদ মাধ্যম সূত্রে আমরা জানতে পারছি, যদি এটা হয়ে থাকে যে একজন সাসপেন্ডেড প্রাক্তন সাংসদ, প্রাক্তন মুখপাত্র, যাকে দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তিনি যদি ওখানে উপস্থিত থেকে থাকেন, তাহলে নিশ্চিতভাবে সেটা অনভিপ্রেত। কিন্তু এটাও আমি বলবো যে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বৈঠক ছিল, সেখানে দলের রাজ্য সভাপতি উপস্থিত ছিলেন, অত্যন্ত ফিল্টারাইজড করে, আমার ধারণা, আমার বিশ্বাস যে অত্যন্ত ফিল্টারাইজড করে সেখানে যারা যারা উপস্থিত ছিলেন তাদেরকে লিঙ্ক পাঠানো হয়েছিল। যদি সেখানে কোনো অযাচিত ব্যক্তি ঢুকে গিয়ে থাকে, যাকে দল নিলম্বিত করেছে, সাসপেন্ডেড করেছে, তাহলে সেটা কেন হয়েছে এর সবচেয়ে ভালো উত্তর যারা আয়োজক ছিলেন তারা দিতে পারবে। আমরা শুধু এটুকু বলতে পারি যে এইটা হওয়া উচিত নয়, যদি হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে অনুচিত হওয়া, কিন্তু কেন হয়েছে, স্পেসিফিক কেন, সেটা যারা যারা লিঙ্ক তৈরি করেছেন, যারা সেই লিঙ্ক নির্দিষ্ট হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন, তারা এই উত্তরটা দিতে পারবেন যে কেন, কোথায়। এর মানে দুটো হয় অর্পণ, এর মানে আমি লাস্ট কোয়েশ্চেন করি, এর মানে দুটো হয়, ইদার তোমাদের শৃঙ্খলা কমিটি যাকে সাসপেন্ড করলো কোনো কমিউনিকেশন নেই, আর দুই ওই সাসপেনশনটা মুখে বললাম কিন্তু ইন্টারনালি সে সাসপেন্ডেড থাকলো না। না, এইসব এটার কোনো বিষয় নেই। তার কারণ হচ্ছে শান্তনু সেন দুটি দায়িত্বে ছিলেন। প্রথমে তিনি একসময় কলকাতার প্রথমে তিনি একদম হচ্ছে আপনার কাউন্সিলর ছিলেন, বর্তমানে তার স্ত্রী রয়েছেন ডক্টর কাকলি সেন। তো পরবর্তীকালে তিনি রাজ্যসভার সাংসদ হন, সেখান থেকে দল পরবর্তীকালে তাকে নমিনেশন দেয়নি, এবং তিনি মুখপাত্র ছিলেন, এবং মুখপাত্র থাকাকালীন তিনি আরজি করের ঘটনার সময়
একদম টু মাচ দল এবং সরকার বিরোধী মন্তব্য করে দল এবং সরকারকে বিড়ম্বনায় ফেলেছিলেন। তার অভিজ্ঞতা সে শেয়ার করেছে, অভিজ্ঞতা তার মেয়ে সেখানে অ্যাবসলিউটলি জড়িত। তিনি অভিজ্ঞতা শেয়ার করতেই পারেন, তাতে কোনো সমস্যা নেই। এবং আমি বলছি যে কারুর অভিজ্ঞতা যদি কিছু হয়ে থাকে তিনি সেই অভিজ্ঞতা শেয়ার করুন, সেটা তিনি ব্যক্তিগত স্তর থেকে করুন, তার আগে তিনি তার রাজনীতির মোড়কটা খুলে এসে করুন। তা যাই হোক, সেটা দলের শৃঙ্খলা রক্ষা কমিটি যা যাবতীয়। কিন্তু তুমি এই জিনিসটাকে বলছো এটা হওয়া উচিত ছিল না, কোনো একটা জায়গায় ফাঁকফোকর ছিল, তাই তো? যদি এটা হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে ফাঁকফোকর ছিল, এটা অস্বীকার করা যায় না। একদম। আর যারা সেখানে লিংক স্প্রেড করেছিলেন, নির্দিষ্ট হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন, তারা এটার উত্তর ভালো দিতে পারবেন যে এটা অনভিপ্রেত ছিল নাকি। অর্পণ অনেক ধন্যবাদ। আরো অনেক কোয়েশ্চেন থাকলো, আমরা অন্য পর্বে কিন্তু তোমাকে আরো নিশ্চয়ই টাফ কোয়েশ্চেনের মুখোমুখি হতে হবে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নীতি নির্ণয়ন আর দুর্নীতি আজকের পর্ব দেখার জন্য। অর্পণ ব্যানার্জি শুনলেন, তিনি ব্যাখ্যা দিলেন বিভিন্ন অ্যাসপেক্টে। কিছু কিছু প্রশ্ন আমরা সময়ের জন্য করতে পারলাম না, অন্য পর্বে নিশ্চয়ই অর্পণ এলে কিংবা তৃণমূল কংগ্রেসের যারা আসবেন তাদের কাছে আমরা জিজ্ঞেস করবো, আপনাদের সামনে তুলে ধরবো। আজকের পর্ব এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইবস টিভি বাংলা। ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার।